আন্দোলন করছেন স্বাধীনতার বিপক্ষের শক্তি। বাংলাদেশে আর যাই হোক, যে স্বাধীনতার বিপক্ষের শক্তি যাকে বলবেন তাকে নিয়ে তো আপনি একটা স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে আন্দোলন করতে পারেন। তখন আরেকটা পরিচয় আছে, ফ্যাসিস্ট দল হিসেবে পরবর্তীকালে, আর যখন করছে তখনকার প্রেক্ষাপট ভিন্ন। আবার 3 দলীয় জোটের রূপরেখায় যদি আসেন, সেখানে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইনক্লুডেড ছিল। কার বিরুদ্ধে? এরশাদের বিরুদ্ধে। আবার আপনি এখন যে বিভাজনটা বললেন এটা 90 ছিল না, তারা সবাই একসাথে ছিল। আবার এই জামাতকে কিন্তু সাথে নিয়ে সরকার গঠন করে মন্ত্রীও বানানো হয়েছিল। তো কখনো আপনি তার গায়ের থেকে ঘ্রাণ পাবেন, কখনো গন্ধ পাবেন। এই রাজনীতি চলতে পারবে না। আপনি আর যাই হোক, আপনি যারা স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে কথা বলবেন, তার সাথে আপনার কিসের প্রেম? এখন আপনি আবার মুখোমুখি হচ্ছেন। আপনি যে শেষ লাইনটা বলতেন, আমার একদম সময় শেষ। আমি এক মিনিট বাকি থেকে এত কনফিউজিং করলে তো হবে না। আমি সেটা বলতে এই জায়গাটা আর একটা কথা বলি লাস্ট, যে কথাটা বলছিলাম, একজন জেনারেল পালিয়ে গেছেন, একজন ডিআইজি পালিয়ে গেছেন। এখনো একটা মেয়ে আল জাজিরার রিপোর্ট, মাঝে মাঝে নদীর পাড়ে যায়, মাঝিরে গিয়ে জিজ্ঞেস করে পায়ে সিমেন্টের বস্তা বাঁধা কোনো ডেড বডি পেয়েছো কিনা। সে তার বাপকে খোঁজে। আর সেখানে আমরা চিৎকার করে শুধুই নির্বাচন বলতেছি। আমার কি নির্বাচন সেই পরিবেশ আছে? এখনো এত কনফিউজিং। গণভোট নিয়ে রওনা দিলাম, পিআর সিস্টেম নিয়ে রওনা দিলাম, এগুলো সব কাটছাট করে আপনার নির্বাচনী ট্রেন শুধু নির্বাচনের জন্য যেতে হবে। নির্বাচনের পথটা এখনো মসৃণ নয়। আচ্ছা মান্না ভাই, আমি একটু 1 মিনিটে আপনার কাছে একটু মন্তব্য জানতে চাই। কিন্তু নোট অফ ডিসেন্ট যেই দেখ, রিপুন ভাই দেখ, মান্না ভাই দেখ বা আমি দেই, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমরা কত পার্সেন্ট লোক রিপ্রেজেন্ট করি। নোট অফ ডিসেন্টে কি শুধুই দ্বিমত নাকি ভিন্ন মত প্রকাশের সুযোগ থাকে? না, ভিন্ন মত প্রকাশ না। নোট অফ ডিসেন্ট মানে এখানে যেটা প্রস্তাব দিয়েছে আমি সেটা মানছি না। সাথে হয়তো একটা, যেমন ধরেন একটা বিকল্প মত, যেমন ধরেন সিনিয়রিটি অনুযায়ী প্রধান বিচারপতি হবেন একদম সিনিয়র যিনি থাকবেন। সেখানে নোট অফ ডিসেন্টে কি বলছেন যে না, আমরা একটু দ্বিমত আছে, সেখানে প্রথম দুইজনের থেকে একজন চুজ করা। এটা তার মানে নোট অফ ডিসেন্ট মানে মানি না তা না, এটা মানি না যেমন আছে, পাশাপাশি একটা বিকল্প প্রস্তাবও আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নোট অফ ডিসেন্ট যিনিই দেন, মান্না ভাই দেন বা জামাত দেখ বা বিএনপি দেখ, কে কত পার্সেন্ট লোক রিপ্রেজেন্ট করেন? আমরা যদি হাইয়েস্ট লেভেলে ধরি 30% লোক রিপ্রেজেন্ট করে সবচেয়ে বড় দল এই মুহূর্তে, আমরা যে অতীত যে ধরি। বাকি 70% লোক কারা? তার ভিতরে রাজনৈতিক দল যেটুকু আছে মিনিমাম 40% পাবেন একেবারে দলবিহীন জনগণ। তাদের কাছে যখন গণভোটে আপনি যাবেন, তারাও ভোট দিবে। তাদের কাছে তো নোট অফ ডিসেন্ট আর প্রয়োজন নাই। এই কারণে নাই, আপনি যখন গণভোটে পাঠাবেন তখনও জুলাই সনদের আইনি ভিত্তি চান কি চান না, হ্যাঁ বা না, এটা হবে। আর যদি আপনি ওইভাবে ধারাবাহিক বলেন, ওইটা হয় না গণভোট ওটা অত লম্বা, ওইটা অত কিছু দেখার বা পড়ার সুযোগ দরকারও নাই। ইয়েস নো, যখন আপনি যাবেন তখন ইয়েস নো। সুতরাং সেদিক থেকে আপনি গণভোটে যেতে পারেন। এখন গণভোট নিয়ে কিন্তু কোনো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একমত। এখন পার্থক্য কোথায়? কেউ বলছেন নভেম্বরে গণভোট অর্থাৎ নির্বাচনের আগে, আর কেউ বলছেন নির্বাচনের সাথে একই দিনে। এখানে একটা প্রশ্ন, এখানে প্রশ্নটা হলো এই, আপনি যে নির্বাচনের দিনে যখন করবেন, যেমন আগে যদি গণভোট হয় তাহলে কিন্তু আপনি আইনি ভিত্তিটা টু সাম এক্সটেন্ট হয়েই গেল। আগে যদি গণভোট হয়, জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে গেল। আর আইনি ভিত্তি হয়ে যাওয়ার মানে হচ্ছে নির্বাচনটা হবে তারপরে ওই জুলাই সনদের ভিত্তিতে, কেননা ওখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে, আরও যেগুলো আছে তো আছেই। সুতরাং গণভোট যদি আগে হয় তাহলে ওই আইনের ভিত্তিতে নির্বাচনটা হবে। আর যদি আপনি এখন নির্বাচনের দিনে করেন, নির্বাচন এবং গণভোট একই সাথে করেন, সেখানে প্রশ্ন আসে। কি প্রশ্ন? আপনি নির্বাচনটা করতেছেন কোন সংবিধান দিয়ে? আপনি তো গণভোটের অধীনে আর গণভোটের ফলাফলের অধীনে তো নির্বাচন করছেন না। তাহলে আপনি নির্বাচনটা করতেছেন কোন আইনের অধীনে? এই প্রশ্ন আসবে না যে আপনি এখন যদি আগে গণভোট করতে চান তাহলে সেটা কিসের অধীনে? আগে গণভোট করলে তো সরকার সিদ্ধান্ত নিচ্ছে গণভোট করবে। সরকার এখন বলতেছেন, কেউ বলেন সংবিধানে গণভোট নাই। কোন সংবিধান? যেটা এক্সিস্টিং। কিন্তু এই সরকার যিনি আছেন, ইনি তো এই সংবিধানের সরকার নন। ওনাকে সুপ্রিম কোর্ট একটা ওপিনিয়ন দিয়ে বসাইছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। ওনার কথা কিন্তু সংবিধানের ভিতরে বলা নাই, যে যেটার ভিতরে আমার কথা বলা নাই সেটা আমি কিভাবে অপারেট করব? তাহলে সরকার কি এখন সংবিধান সম্মত না? আমি সেটাই বলছি। আপনি সরকারকে একটা সুপ্রিম কোর্ট একটা ওপিনিয়ন দিছে যে এইরকম সাংবিধানিক সংকট যদি দেখা দেয়, সেক্ষেত্রে একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দেওয়া যেতে পারে, এইটুকু ওপিনিয়ন দিয়ে দিচ্ছেন। আর কিন্তু কোনো গাইডলাইন নেই। এই বৈধতার পরেই সরকার চলছে। এরপরে এই সরকারকে যখন বসানো হয়েছে, তখন মান্না ভাইদের মতো লোক, রিপন ভাইদের মতো লোক বা সমস্ত রাজনৈতিক দল এবং বড় বড় দায়িত্বশীল যারা সরকারি প্রশাসনের লোকজন সব ওখানে ছিলেন। অর্থাৎ তার মানে কি, তারা হোল এখানে মিডিয়ার লোকও ছিল, সবাই তাকে বসাইছেন কি হিসাবে? অন্তর্বর্তীকালীন সরকার। এবং অন্তর্বর্তীকালীন সরকার মানে কি? একটা কমপ্লিট পূর্ণাঙ্গ সরকার। পূর্ণাঙ্গ সরকার বলতেই যে সরকারটা চলে গেছে আর যে সরকারটা আসবে, এর মাঝখানের যে সময়টা, সেটা হলো অন্তর্বর্তীকাল। এবং এই
সে পূর্ণাঙ্গ সরকার এবং সে শপথ নিচ্ছে কি হিসাবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে। সে তো প্রধানমন্ত্রী হিসাবে নাই, ওই সংবিধান যেটা আছে সেটার ভিতরে শুধু প্রধানমন্ত্রীর কথাই বলা আছে, তিনিই অপারেট করবেন। আমি যদি প্রধানমন্ত্রী না হয় আমি এটা অপারেট করবো কিভাবে? এখন বলতে পারেন যে তাহলে ওই সংবিধানে বলা আছে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা সংসদ ভেঙে যাওয়ার পর। আমরা কি 3 মাসের মধ্যে নির্বাচনে গেছি? আমরা যাই নাই। যদি কোনো কারণ না হয় আরও 3 মাস, তাহলে 90 ডেজ। তারপরে কি সংবিধানে বলা আছে আপনার যখন মন চায় তখন কইরেন? আপনি ফেব্রুয়ারি 26-এতে নির্বাচন করতে যাচ্ছেন কি হিসাবে? আপনি সংসদে গিয়ে কি অ্যাপ্রুভাল দিবেন না দিবেন সেটা পরের চ্যাপ্টার। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে আগে গণভোট হতে হবে, পরে জাতীয় আপনি সংসদ যদি নির্বাচন হতে গণভোট হবে? আগে করেন তাহলে একটা আইনি ভিত্তি পান তার আলোকে, অথবা যদি গণভোট আপনি না করেন, আমি এখনো বলছি যে আপনি জুলাই ঘোষণাপত্র একটা বানিয়েছিলেন, জুলাই ঘোষণাপত্রের ভিতরে কিন্তু এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে তার মেয়াদ বলা হয়নি। যদি ওটার ভিতরে এখনো সংশোধন আকারে আনতে পারেন, আমি জাতির স্বার্থে বলতে, আমার ব্যক্তি স্বার্থ নাই, ওইটার ভিতরে যদি এখনো সংশোধন আকারে ঢুকান যে এই সরকারের মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত দেওয়া হলো, 1, 2 এই সময়ের মধ্যে উনি একটা নির্বাচন কমিশন নিয়োগ দিবেন, 3 এই মেয়াদের মধ্যে একটা নির্বাচন করে যাবেন, তাইলে অন্তত ওই ঘোষণাপত্র সংশোধন করেও আপনি পার্লামেন্ট পর্যন্ত যেতে পারেন। তারপরে আপনি কি করবেন না করবেন সেকেন্ডারি। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি গণভোট না করেন, গণভোট না করার কোনো অপশন এই কারণে নাই যেহেতু সব দল এক ঐক্যমত্য হয়েছে। সেক্ষেত্রে আপনি গণভোটের ভিত্তিতে যান, তাহলে গণভোট আগে করতে হবে। আগে করলে পরে ওই জুলাই সনদের আইনি ভিত্তি পেলে আপনি তার আলোকে নির্বাচন করবেন। ইট ইজ মাই সিম্পল। আমার তো একটু বিরতিতে যেতে হবে, তার আগে মান্না ভাই আমি ছোট্ট করে আপনার কাছে একটু মন্তব্য আশা করছি ওনার এই বক্তব্যের প্রেক্ষিতে, যে গণভোটের বিষয়টা উনি যে আইনি ব্যাখ্যা দিলেন আর কি, যে আগে হওয়া উচিত বলে উনি মনে করছেন আর কি। গণভোটের একটা বেসিক সমস্যা কি আছে, ধরেন আমাদের কনস্টিটিউশনে তো গণভোট নাই, 50th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে, এর কারণে এটা রিভাইভড হবে, কিন্তু এটার উপরে তো রিভিউ আছে, অ্যাপিল আছে, এটা সেটেল হতে হবে। তার আগে আপনি যে গণভোট করছেন সেটা কিসের ভিত্তিতে করছেন, এই প্রশ্ন আসে। তার চেয়ে আরেকটা প্রশ্ন আছে, উনি যেরকম বললেন না যে এই গভর্নমেন্টটা এলো কীভাবে, কোনো সন্দেহ নাই এই গভর্নমেন্ট এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে, কিন্তু তার ইনস্ট্রুমেন্টটা পাওয়ারটা কি, সেটা 106 আর্টিকেল অফ দি কনস্টিটিউশন উইচ ইজ কনস্টিটিউশনাল। এরা যে শপথ নিয়েছে সেখানে বলেছে আমরা সর্বপ্রকারে সংবিধানকে রক্ষা করার চেষ্টা করব। তার মানে এই গভর্নমেন্ট উইল অ্যাভয়েড বাই দি কনস্টিটিউশন। এখন এটাকে আপনি এক্সট্রা কনস্টিটিউশন গভর্নমেন্ট তো বলতে পারবেন না। এই কারণে যদিও মানে এরা দুজনেই বলছেন যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা একই সঙ্গে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি হবে এবং নর্মাল অ্যাসেম্বলি হবে, বিষয়টা কিন্তু তা না। আমরা এখানে ওয়ার্ডের ফ্রেজিং করেছি দিস অ্যাসেম্বলি উইল হ্যাভ এ কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে যেটাকে আপনি বাংলা বলেন গাঠনিক ক্ষমতা থাকবে, তাকে এই বিষয়ে সংবিধান পরিবর্তনের ক্ষমতা দেওয়া হবে, কিন্তু সে সংবিধান বদলে ফেলতে পারবে না, নতুন কনস্টিটিউশন বদলে করতে পারবে না, যেটা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে পারে। তো সেই অর্থে ধরেন এখন আপনি একটা গণভোট করলেন, সেই গণভোটের আপনি এজেন্ডা ফিক্স করতে পারছেন না, সেই গণভোটের বেস কি সেটা ঠিক করতে পারছেন না, যতখানি পর্যন্ত অ্যাগ্রি করলেন ততখানি ভিত্তিতে একটা গণভোট করতে পারবেন। সেই গণভোট আপনাকে লিগ্যালিটি অফ দিস আপনি এটা দেবে কি কতখানি, সেটা একটা প্রশ্ন তৈরি হতে পারে। কারণ এইখানে তো মেজর পলিটিক্যাল পার্টি অনেকগুলো নোট অফ ডিফারেন্স দিচ্ছে, নোট অফ ডিসেনশন দিচ্ছে। তো সেই ডিসেনশনে আপনি কী করবেন, জাস্ট সাইড ট্র্যাক করে তো পারবেন না, যে জন্য এখন ঝামেলাটা বাঁধছে। যদি এমন হতো যে আমরা সব বিষয় করে একমত হয়ে করেছি, তাহলে ওই কথাটা গ্রহণ করা যেত যে এই ভোট ওই রকম একটা পাওয়ার দিতে পারে। সেরকম কিন্তু এখন দেওয়া যাচ্ছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে বরঞ্চ মানে এটা আগে পরের বিতর্কের অর্থ ছিল, এবং কোয়ালিশনটা হচ্ছে সেটা হচ্ছে শত্রু আমার মিত্র, ক্লিয়ার। আমরা একটা সময় আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক দলগুলোর সাথে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে চেয়েছিলাম, টু ফোর্স অ্যান ইউনিটি এগেনস্ট শেখ হাসিনা। এখন দেখেন সেইটার ফেজ আলাদা, এখন একটা নতুন ফেজ। জামাতের সাথে আমাদের যেই বাহাসের কথা যেটা বলছেন আপনি, এগুলো অফকোর্স রাজনৈতিক বাহাস, এগুলো পলিটিক্যাল রেটরিক্স, অনেক কথাবার্তা আসছে, এগুলো খুব বাড়তে দেওয়া উচিত হবে না আমি মনে করি। একসাথে তো এই দলগুলো মিলিত মানে আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য, হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, তো একটা গণঅভ্যুত্থানের সপক্ষে এরা মানে আন্দোলন করেছে। সেই গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ মানে থাকাটা বাঞ্ছনীয় না। আমি যেই প্রসঙ্গটা যেতে চাই সেটা হচ্ছে যে অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স, অথবা যদি আপনি বলেন যে সরকারের বৈধতা, কারণ সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। এই সরকারের বৈধতা শুধুমাত্র সংবিধানের 106 না,
106 নানান কারণে 106 ধারায় নানান কারণেই মানে চিফ জাস্টিসের কাছে আপনার রেফারেন্স যেতে পারে। ধরে নেন যে আপনার একটা নির্বাচিত মানে পার্লামেন্টারি সরকার, একটা নির্বাচিত সরকার যে কোনো কারণে হোক আপনার মানে পদত্যাগ করেছেন, যে কোনো কারণেই হোক ধরুন সংবিধান থেকে আপনার কিছু বিধান রহিত করছেন এবং একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে, নির্বাচন যে কোনো কারণে নির্বাচন হয় নাই। সংবিধানে বলা আছে যে আপনার নির্বাচন সরকার পদত্যাগ করলে বা সরকারের মেয়াদের অবসান ঘটলে নির্বাচন কত সময়ের মধ্যে হবে। তারপর যে কোনো রাজনৈতিক মানে প্রতিকূলতা, সংঘাত, মানে অভাব, দুর্ভিক্ষ, অভ্যন্তরীণ গোলযোগ নানান কারণেই তো নির্বাচন পিছাতে পারে এবং আলটিমেটলি সব মানে ধরেন সরকার নাই, এই ধরনের বিশেষ বিশেষ পরিস্থিতি তো আপনার 106-এর কথা বলা আছে। সেটা হচ্ছে একটা ফর এ রেগুলার গভর্নমেন্ট। আমি বলতে চাই যে সংবিধানে যে 106 ধারার কথা যেটা বলে সেটা হচ্ছে একটা রেগুলার সরকারের মধ্যে যদি কোনো অচল সমস্যা দেখা দেয় তাহলে 106 প্রয়োগ করতে পারে। এটা একটা রেগুলার ঘটনা নাকি 24 সালের 5ই আগস্ট? মোটেই না, একেবারে ভিন্ন পরিবেশে গঠিত সরকার। উইল অফ দ্য পিপল। হাসিনা কি কোনো 107, 8, 9 কোনো ধারার বলে কি হাসিনা ভাগছে নাকি? তো 106 ধারা হচ্ছে একটা মোটামুটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য থেকে কোনো অচল অবস্থা দেখা যায় তখন আপনি 106-এ যেতে পারেন। কিন্তু যখন উইল অফ দ্য পিপলের ব্যাপার দাঁড়ায়, লক্ষ কোটি মানুষ গণভবনের ইটের প্লাস্টার খুলে নিয়ে যায়, পেছন দরজা দিয়ে ভাগতে হয় প্রধানমন্ত্রীকে, দুপুরের আহার রান্না হয়েছে, আমরা আপনাদের টেলিভিশনে বদলে দেখলাম দুপুরে খাবারও গ্রহণ করতে পারেন, এটা কি কোনো স্বাভাবিক পরিস্থিতি? এটা অস্বাভাবিক পরিস্থিতি। সেই পরিস্থিতিতে উইল অফ দ্য পিপল, জনগণের আকাঙ্ক্ষায় প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার বসছেন, দায়িত্ব নিচ্ছেন। নিঃসন্দেহে সমস্ত পলিটিক্যাল পার্টি তাদের সাপোর্ট অফার করছেন। আমরা সবাই তো সেদিন মানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এখন কত হচ্ছে কি নির্বাচন হচ্ছে, এটা মানে আপনার কি আমি ওয়ে আউট বলবো না, কারণ এটা তো এটা এমন না যে উনি এসে ফাইসে গেছে, তা তো না। উপায় কি ছিল? উপায়টা কি ছিল? যদি প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার যদি ওই মানে একটা সরকার যদি দায়িত্ব না নিতে, আপনি ইন্টারিমের মানে তো আমরা জানি, আপনি এটাকে ইন্টারিম বলতে পারেন, সাংবিধানিক কেয়ারটেকার বলেন, ইট ইজ এ কাইন্ড অফ কেয়ারটেকার গভর্নমেন্ট। এটা তো রেগুলার গভর্নমেন্ট না। অফকোর্স এটা একটা অন্তর্বর্তীকালীনই মানে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের আগ মুহূর্ত বা একটা পরবর্তী নির্বাচন আয়োজন করার দায়িত্বপ্রাপ্ত, অথবা মাঝখানে যে একটা মানে দেশটা যে একটা গোলযোগের দিকে চলে যেতে পারতো, অনেক কিছু হতে পারতো। সেখানে তো সরকার তো একটা লাগবে, সরকার তো লাগবে। হাসিনা পালিয়ে গেছে, সংসদ নাই, নির্বাচন হয় নাই, নির্বাচন হবে, তো মাঝখানে তো একটা কর্তৃপক্ষ লাগবে। সেটি হচ্ছে ইউনূস সাহেবের সরকার, মানে একটা সরকার। তো সেই সরকারের কর্তৃত্ব কতটুকু এটা নিয়েও কিন্তু এখন কথা উঠছে। আপনাকে একটু পেছন দিকে মনে করে দিতে চাই। 1990 সালে যখন হোসেন মোহাম্মদ এরশাদ সাংবিধানিকভাবে মানে জনগণের আন্দোলনে সাংবিধানিকভাবে পদত্যাগ করছিলেন, জি, উনি পদত্যাগ করলেন। পদত্যাগ করার পরে মানে আপনার উনি একটা মানে কাজ করলেন কি, উনি ওনার উপরাষ্ট্রপতির কাছে মানে ইয়ে করলেন, মানে পুরো প্রক্রিয়াটা কিন্তু সাংবিধানিক। উনি ওনার উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগ করলেন, মানে মধুর সাহেব, দুঃখিত, মধুর সাহেবকে পদত্যাগ করালেন, তৎকালীন ভাইস প্রেসিডেন্টকে পদত্যাগ করিয়ে উনি তখন সাংবিধানিক ব্যবস্থা তাই ছিল, প্রেসিডেন্ট কুড অ্যাপয়েন্ট ভাইস প্রেসিডেন্ট। উনি ভাইস প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করলেন তৎকালীন চিফ জাস্টিসকে, জাস্টিস শাহাবুদ্দিনকে। জাস্টিস শাহাবুদ্দিনের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করলেন। তখনকার সংবিধানে কোথাও লেখা ছিল যে মানে সে কি বলে হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগের কারণে শাহাবুদ্দিন সাহেব স্বাভাবিকভাবে অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছেন, কারণ প্রেসিডেন্টের পদ পার্মানেন্টলি মানে ওই মেয়াদের জন্য শূন্য হয়েছে। সেজন্য উনি তখন উপরাষ্ট্রপতি নন, তিনি অস্থায়ী রাষ্ট্রপতি। অস্থায়ী রাষ্ট্রপতির অধীনের ক্যাবিনেটে রাষ্ট্রপতির ক্যাবিনেটের মেম্বার যদি মন্ত্রী হিসেবে পরিগণিত হন, অস্থায়ী রাষ্ট্রপতির সদস্যরা মানে ই হবেন না কেন, আপনার মানে মন্ত্রী হিসেবে পরিগণিত হবেন না কেন? হোয়াই দে আর কনসিডার্ড, হোয়াই দে আর টার্মড অর নোন অ্যাজ অ্যাডভাইজার্স। তাদের কোন সংবিধানের মধ্যে লেখা ছিল যে অস্থায়ী রাষ্ট্রপতি আপনার 11 জন উপদেষ্টা নিয়োগ করতে পারবেন? ওইটাই আপনারা বলছি ওইটার নাম একটু শোনেন। উনি তো 11 জনকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেন, ওনার তো একটা 11 জনের মন্ত্রিসভা গঠন করার ওনার এখতিয়ার ছিল। রাষ্ট্রপতি যে যা যা এক্সারসাইজ করবেন, অস্থায়ী রাষ্ট্রপতি উনি তো রাষ্ট্রপতির পদত্যাগের কারণে উনি দায়িত্ব আসেন, উনি সিমিলার এক্সারসাইজ উনি করতে পারতেন, কিন্তু বাট হি ফর্মড অ্যান অ্যাডভাইজারি কাউন্সিল এবং উনি এবং ওনার গভর্নমেন্টের নাম দিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট। বাংলাদেশে কি কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল? ইয়েস, এটা পরবর্তীতে সংবিধানে রেটিফাইড হয়েছে, জি, সংবিধান রেটিফাইড হয়েছে। এখন বাংলাদেশে আমরা জনগণ অভিপ্রায় সরকারকে বৈধতা নাই, এইটা নাই, ওইটা নাই, নানান কথা বলে
আমাদের নিজেদের আন্দোলন, আমাদের নিজেদের লড়াই, এত মানুষের জীবনদান, 134টা মানুষের শিশুর মানে বলিদান, প্রাণদান কি আমরা ছোট করে ফেলছি কেন? এত ত্যাগ, এত বড় ইতিহাস, এত বড় যে দেশের প্রধানমন্ত্রীর বাসভবনে একটা মিউজিয়াম হচ্ছে আপনার মানে 36 জুলাই শহীদদের স্মরণে অর্থাৎ টোটাল আন্দোলনকে স্মরণে, সেখানে যদি আমি সেই আন্দোলনের পরবর্তী সরকারকে যদি আমি বলি যে সরকারের বৈধতা নাই, সরকার এইটা নাই ওইটা নাই, খালি সংবিধান খুঁজতে থাকি। আরে সংবিধান অনুযায়ী তো মানে আপনার হেড অফ দ্য গভর্নমেন্ট বিদেশ সফর গেলে রাষ্ট্রপতির সাথে দেখা করার কথা। ইউনুস শেখ গেছেন নাকি? বিকজ মনে রাখতে হবে এইটা সেই আচ্ছা 36 জুলাই বলে কিছু আছে নাকি বাংলাদেশ, মানে কোন পৃথিবীর কোন ক্যালেন্ডারে নেই আছে না, কিন্তু মানুষের মুখে এই মানুষের মুখে হয়েছে এটা আর কি। আপনি যদি পূর্বাঞ্চলের দিকে যান, ওখানে তো আপনি 36 এক্সপ্রেসওয়ে আছে। এটা কে করেছে? আপনি করেছেন? আপনি করেছেন? এটা জনগণ করেছে না, এটা সরকারই করেছে। ওই নির্মাণটা, কনস্ট্রাকশনটা, ওটার নাম ফলক সরকার করেছে। সুতরাং সবকিছুই আপনার 106 বিবেচনা করা হবে না। ইট ইজ এ স্পিরিট। আপনার আন্দোলনের এত মানুষের ত্যাগ, এটাকে ছোট করা, গণঅভ্যুত্থানকে ছোট করা, অবমূল্যায়ন করা, এইগুলো যদি আমরা করি, তাতে করে স্বৈরাচার খুশি হয়, পতিত স্বৈরাচার খুশি হয়, তার দোসররা খুশি হয়। সুতরাং সেই জায়গায় পালে হাওয়া দেওয়া ঠিক। আমি ঠিক আমি এই কথাই বলতে চাই যে আমাদের পরবর্তী করণীয় শুধু একটা নির্বাচন। কি জন্য? সারা পৃথিবীতে একেবারে অতি সম্প্রতি নেপালের কথা বলেন, একটু দূরবর্তী সময়ের কথা যদি বলেন শ্রীলঙ্কা বা উন্নত দেশে তো গণঅভ্যুত্থান হয় না, একটা স্বৈর শাসনের কারণে, দুঃশাসনের কারণে গণঅভ্যুত্থান হয়, সোজা কথা। যেটা পাকিস্তান মূল 69 সালে গণঅভ্যুত্থানের পরে 70 নির্বাচনের তারিখ নির্ধারণ হয়েছিল। তো সুতরাং নির্বাচন একটা আয়োজন করতে হবে। পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, যে আকাঙ্ক্ষার কথাগুলো বলা হচ্ছে, মান্নাবাড়ি যেখানে স্বাক্ষর করে তারা সেই একটা ঐতিহাসিক দলিলে তারা স্বাক্ষর করেছে। আমার মতো নগণ্য মানুষ সেই ঐতিহাসিক দলিল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাক্ষী ছিলেন। রাইট, আমিও গর্বিত একজন নাগরিক মনে করি নিজেকে। এখন কথা হচ্ছে কি যে আমরা সেই সনদের মধ্যে আমরা মানে এই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে যদি আমরা সন্নিবেশিত করতে পারি, একটা ডেমোক্রেটিক গভর্নেন্স এনশিওর করতে পারি, একটা ফেয়ার নির্বাচন যদি মানে এনশিওর করতে পারি, জনগণের যাতে আবার অভ্যুত্থানের দিকে যাওয়ার মানে 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 চিন্তা না হয়, জনগণ যাতে মনে না হয় যে আবার এইটা হারাইলাম, লুজার, অর্থাৎ সোজা কথা, পিপল শুড নট ফিল দে আর লুজার্স। আচ্ছা, তারা পরাজিত বোধ করবে না। জনগণকে সেই জায়গাটায় সেই সম্মানটা আমাদের রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। জি, রাজীব ভাই, আমি শুনছিলাম আমাদের ওনার আলোচনা, যে জায়গাটাতে আপনার কাছে আছে কোনো রকমের আশঙ্কা, আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলো সাম্প্রতিক যে দোষারোপ একজন আরেকজনের উপর করছে, তারপর বাস্তবায়ন নিয়ে, কিন্তু সবাই চায় যে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আগামী দিনে সেই জায়গাটায় আমি আসছি। আপনার কোনো আশঙ্কা আছে? আমি আমার ব্যক্তিগতভাবে আশঙ্কা আছে। জি, কেন বলছি? ঘুরে ফিরে কিন্তু আমরা একটা নির্বাচন চাচ্ছি। জি, নির্বাচন তো ওয়ে আউট। আমি তো দ্বিমত করছি না। এখন প্রশ্ন হচ্ছে যে সেই নির্বাচনটা হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে, কিংবা সেই নির্বাচনটা একেবারে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে, তার কোনো সিমটম আছে কিনা? গত পরশু দিনও বাংলাদেশ থেকে একজন ডিআইজি পালিয়ে গেছে। আপনি জাস্ট চক্ষু বন্ধ করে কল্পনা করেন যে একটা দেশ থেকে ডিআইজি পালিয়ে যায়, তার কিছুদিন আগে একজন জেনারেল পালিয়ে গেছে, মেজর জেনারেল, হুইচ ইজ ভেরি সারপ্রাইজিং। তাহলে আপনার দেশের সিচুয়েশনটা ভাবেন। 1, 2, নেপালের রেফারেন্স দেওয়া হয়। নেপাল দুর্নীতি দায়ে সবাইকে সরাইছে, এবং ফ্রম ডে 1 যেদিন তারা ওথ নিছে, অন দ্যাট ভেরি ডে ইলেকশনের দিনটা পর্যন্ত নির্ধারণ করে দিছে ওই রাজনীতিবিদ যখন উপস্থিত ছিল, যেখানে আমাদের রাজনীতিটা আউট অ্যান্ড আউট ব্যর্থ। তারা যখন বঙ্গভবনে ছিলেন তখন কি তারা এটা আদায় করতে পারছিলেন? পারেননি। কেন পারেননি সেটা ভিন্ন কথা, কিন্তু ওনার অ্যাপয়েন্টমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার। আমি আবারও বলছি, উনি পূর্ণাঙ্গ সরকার। তার প্রমাণটা হলেই উনি শুধু নির্বাচনের জন্য আসেননি, এবং ওনার মেয়াদ উনি নিজে ঠিক করছেন। বঙ্গভবন থেকে ঠিক হয় নাই, 106 ঠিক হয় নাই, সাংবিধানিকভাবে ঠিক হয় নাই, উনি ঠিক করছেন কি অল্প সংস্কার হলে আমি ডিসেম্বর 25-এ চলে যাব, বেশি সংস্কার হলে আমি জুন 30-এর মধ্যে চলে যাব। তার মানে ওনার মেয়াদটা উনি ঠিক করছেন, এবং এখন পর্যন্ত উনি যা যা বলেছেন তাই পালন করছেন। তার মানে উনি ওনার সংবিধানে অটল, এবং এই সংবিধানটাতে অন্তর্বর্তীকালীন সরকার তার প্রমাণ হইল। আমার বড় ভাই মান্না ভাই বললেন যে সংবিধানে গণভোট নাই, বাট সব দল ঐক্যমত্যের ভিত্তিতে গণভোটে রাজি হয়েছে, বাট সময়টা নিয়ে, দিনটা নিয়ে আলাদা না একসাথে। তার মানে গণভোট ইজ এডমিটেড বিকজ অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানটা মানতে বাধ্য, নো অপশন। আর সংবিধানের দোহাই দিলে, সংবিধান প্রথম ভায়োলেট করছে কে? যিনি বলেছিলেন বাংলাদেশে 5ই আগস্ট সকালে একটা সময়, আমি আপনাদের দায়িত্ব নিলাম, আর কোনো হত্যা হবে না। কোন বিধানে নিছিলেন? কেউ কেউ বলে 3 দিন সরকার ছিল না।
3 দিন ওই সরকার ছিলেন এবং 7 তারিখে নির্বাচন চাওয়া হয়েছিল, তর্কের খাতিরে বলছি, তখন কিন্তু ইউনূস সাহেব ওত নেন নাই। 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলেন 7ই অগস্ট 2024। কার কাছে কে চেয়েছিলেন? ওই সরকারের কাছে যারা চাওয়ার চেয়েছিলেন। সরকার পরে চেঞ্জ হয়েছে, অর্থাৎ আমি বলতেছি জুলাই অভ্যুত্থানে সরকার দুটো হয়েছে, 3 দিনের সরকার একটা আর একটা চলমানেই। এইবার আসেন, ভাই একটা কথা বলছে জামাত প্রসঙ্গে আসছে, তারা মুখোমুখি। ওনার সূত্রটা হলো ডিপ্লোমেসির ভাষা, এটা ডিপ্লোম্যাটিক ভাষা, যে এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড। শত্রু এটা ডিপ্লোম্যাটিক এইটি তত্ত্ব, এটা আমার গুরুর তত্ত্ব, গুরুর এটা তত্ত্ব, ঠিক আছে, মারফুদ্দিনের তত্ত্ব, এই তত্ত্ব এটা সারা বিশ্বে আলোচিত হয় আর কি বিষয়টা। হ্যাঁ, উনি সেটা উল্লেখ করছেন। সেটাই উল্লেখ করছি। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন আন্দোলন করা হয় জামাতকে সাথে নিয়ে, আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি, আর সাথে নিয়েছেন যারা